সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি? আমি আলোচনা করছি হাফ হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা। উচ্চতা। তাহলে আমাদের এখানে হাফ থাকলো। এখানে বলা হচ্ছে একটা হচ্ছে 0.1, একটা হচ্ছে 0.2। তাহলে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমি ধরলাম এটা 0.1 আর ধরলাম এটা 0.2। তাহলে বলেন তো দেখি ঠিক আছে কিনা এটা ক্যালকুলেশনটা। জি স্যার। এখন এখন এই জায়গায় আপনাদের প্রবলেম হতে পারে। মানে হবে বলছি না, হতে পারে প্রবলেম। সেটা হলো এই যে দশমিকের ক্যালকুলেশন করতে প্রবলেম হতে পারে। সেটা কিভাবে দেখেন। আচ্ছা বলেন তো দেখি, এখানে হাফ আছে, গুণন, এই যে এখানে 0.1 আছে, আমি একটু তুলি এটা 0.1 গুণন 0.2, এই ক্যালকুলেশনটা আপনাদের একটু প্রবলেম হতে পারে। তাহলে হাফ গুণন দশমিক যদি আমি তুলে দেই, তাহলে বলেন তো নিচে 10 হয় কিনা? 1/10। হুম, এই দশমিক যদি তুলে দিই উপরে 2, তার নিচে 10। আচ্ছা বলেন দেখি এই লাইনটা বুঝলেন কিনা? সবাই বুঝছেন সবাই? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা লাইনটা বোঝা গেছে। তাহলে বলেন দেখি উপরে, আচ্ছা এই দুই আমরা কেটে দিতে পারি কিনা? জি স্যার। জি অবশ্যই। স্যার। এক একে এক, আর নিচে 10 10-এ কত? 100। 100। 100। তাহলে আমরা 100 দ্বারা কাকে ভাগ করব? এক। এককে। কে ভাগ করব? তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যায় না। এখানে একটা শূন্য নেই, এখানে একটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে। তাহলে 100 একে কত জি হবে? স্যার। 100 বার। হবে। তাহলে অ্যান্সার হচ্ছে পয়েন্ট শূন্য বার। দশমিক শূন্য এক ঠিক আছে। শূন্য অ্যান্সার এক হচ্ছে শূন্য দশমিক সেন্টিমিটার। শূন্য স্যার। এক আচ্ছা বলেন, এই অ্যান্সারটা পরীক্ষার হলে বের করতে গেলে আপনাদের একটু সময় লাগবে, বিধায় একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করে বের করতে হবে। এই ধাঁচের অঙ্ক এই কারণে দিয়ে দেওয়া হয়। তো কোথাও কোনো প্রবলেম আছে 2 নম্বর অঙ্কটাতে? না না স্যার। স্যার। ওকে ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, যেটাতে প্রবলেম মনে হবে সেটা আমাকে বলবেন। হ্যাঁ, আমি হচ্ছে আচ্ছা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা? আচ্ছা বলেন তো দেখি এখানে কি কোন হাফ ইন্টু ত্রিভুজ, কোন গুণন ত্রিভুজ, কোন ত্রিভুজ বলা হয়েছে আমাদের? সমকোণী। না সমকোণী। স্যার। সমকোণী বলা হবে। হয়নি কিন্তু। আচ্ছা এখানে কি কোথাও, এখানে কি উল্লেখ হ- করা হয়েছে যে না ত্রিভুজটা না। কোনটা? না। করা না না স্যার, হয়নি। স্যার। না স্যার। তো যদি উল্লেখ করা না হয়, আপনারা অপশন গুলো দেখতেছেন প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ক। ক। হাফ 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 বড় গুণন বার। ভূমি গুণন উচ্চতা। জাস্ট এইভাবে আপনাদের উত্তরগুলো বের করতে হবে। আচ্ছা তাহলে পরেরটা দেখেন, পরের যে অঙ্কটা আছে একটু ভালো করে মনোযোগ দেন। 4 নাম্বার যে অঙ্কটা আছে, কি বলা হচ্ছে অঙ্কটাতে? যে একটি ত্রিভুজের একটি কোণের মাপ 82 ডিগ্রি, মানে 82 ডিগ্রি। আচ্ছা বলেন তো 82 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলি? তুলকোণ। সূক্ষ্মকোণ। এক্স্যাক্টলি, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলি। তাহলে 82 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্মকোণ। 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 ইংরেজি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। আচ্ছা বলা সূক্ষ্মকোণ। হচ্ছে বাকি দুটো কোণের মাপ হচ্ছে হলো আহ 2:5। আচ্ছা বলেন দেখি একটা ত্রিভুজের মোট কয়টা কোণ থাকে? তিনটা। তিনটা। একটা ত্রিভুজের তিনটা। একটা ত্রিভুজের অবশ্যই 3টা কোণ থাকে। তাহলে তিনটা। আমি ধরলাম এটা একটা কোণ আর এটা একটা কোণ। আচ্ছা বলেন দেখি এখানে সবচেয়ে বড় কোণ কোনটা? আমি ধরে নিলাম যে সবচেয়ে বড় কোণ এইটা। 82 ডিগ্রি। তাহলে তাহলে এইটা কত ডিগ্রি আছে? 82 ডিগ্রি। 82 ডিগ্রি। 82। এখন বলা হচ্ছে একটা একটা আছে 2 আর একটা আছে 5, এটা অনুপাতে। তার মানে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ধরেন 2x, আর এটা ধরে নিলাম আমরা 5x, স্যার আমরা আনুমানিক লেখা ধরে নিলাম আর কি। স্যার স্যার লেখাপড়া আসতেছে একটু। সবার কি তাই লেখা পড়ে আসতেছে সবার? স্যার জি পড়ে স্যার জি আসতেছে। পড়ে। স্যার হ্যাঁ ঠিক অনেক আছে। পরে আসতেছে। আচ্ছা সবারই এরকম, সবারই পড়ে আসতেছে? জি স্যার জি স্যার, স্যার আমার জি পরে পড়ে স্যার। পড়ে আসতেছে। আচ্ছা আসতেছে। আচ্ছা আমি দেখেন আমি পাঁচ স্যার। লিখি, আমি 1 2 3 4 স্যার লিখবো, আমাদের। আপনারা একটু দেখবেন। 1 2 3। ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক স্যার, আছে ঠিক স্যার। আছে। স্যার ঠিক আছে, ঠিক আছে অনেক স্যার। সময় নেটের স্পিডের পড়ে কম বেশির আসতেছে। কারণে এরকম হয়। ঠিক আছে, ওকে। তো আমরা কন্টিনিউ করব, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা দেখেন, তাহলে সূক্ষ্মকোণ আমরা পাইছি। তাহলে কেন বলেন তো এই দুইটার সাথে আমি এক্স সংযুক্ত করলাম? কেননা এখানে অনুপাত বলা আছে কোণের মান। আচ্ছা বলেন দেখি 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। একশো 180 আশি ডিগ্রি। ডিগ্রি তাহলে বলেন দেখি এখানে প্রশ্ন মতে বিল্ড আপ করা যাবে কিনা? আমরা লিখতে পারবো প্রশ্ন মতে। একটা হচ্ছে 82 ডিগ্রি, একটাকে আমরা 2x ধরছি, একটাকে আমরা 5x ধরছি। বলেন তো তিনটা মিলে 180 ডিগ্রি কিনা? জি স্যার। জি বোঝা যায়? আমি যে জি স্যার। ইকুয়েশনটা বিল্ড আপ জি করলাম, স্যার। বুঝতে পারছেন কি আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ। জি জি স্যার। স্যার। নাকি বুঝতে কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন। হ্যাঁ,
আচ্ছা, আমি এই অঙ্কটাকে না না স্যার, লিখিত, ঠিক আছে। কি ঠিক আছে? বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবেন। জি স্যার। আচ্ছা, আমি ধরে নিলাম যে ঠিক আছে। আচ্ছা, কি জানতে চাইছে বলেন তো, কি জানতে চাইছে? ছোট কোণের মাপ ছোট কত? ছোট কোণের কোণের মাপ কত? মান। তাহলে বলেন তো সবচেয়ে ছোট কোণটা, 2x এর ভ্যালু যেটা হবে সেটাই আমাদের হচ্ছে টু কিনা? এক্স অবশ্যই। আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা 5x আর 2x, জি তাহলে স্যার 82 ডিগ্রিকে আমরা পার করে দিব। তাহলে 7x ইকুয়াল টু 180 থেকে কত মাইনাস করব? 82। 82 82 82। মাইনাস 98 করব। তাহলে 7x ইকুয়াল 98। 180 থেকে 82 মাইনাস করলে 98 বলেন তো 98 হয় কিনা? স্যার জি জি স্যার। স্যার। 98। তাহলে x ইকুয়াল উপরে 98, তার নিচে 7। তাহলে 7 1 7 থাকলো 2, 4 7 28। তাহলে x এর 14 মান কত পাইলাম? 14 14। 14 পাইছি। তাহলে x এর মান যদি 14 পাই, তাহলে বলেন তো 2x এর মান আমরা কত পাবো? 28। 28 28। তাহলে উত্তর কত আচ্ছা। হবে এটার? 28 28 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে উত্তরটা বের করতে হবে। এখন বলেন যে কোথাও কোনো প্রবলেম হইলো কিনা এটা বুঝতে। এখানে না না, কিন্তু ঠিক আছে। সলিউশনটা দেওয়াই আছে। ঠিক আছে, এখানে সলিউশন দেওয়াই আছে, দেখেন সলিউশনটা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। সলিউশন, জি স্যার। জাস্ট একটা লাইন এখানে কমায় লেখা হয়েছে আর কি, দেখেন এই যে শর্ত মতে এটা লেখা হয়েছে, একটা লাইন জাস্ট কম, আর কিছু না। স্যার তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এই সবগুলো এইভাবে দিতে হবে হ্যাঁ, আমাদের। অবশ্যই এইভাবে এইভাবে এভাবেই এই ধরনের করতে অঙ্ক হবে। থাকলে আচ্ছা আচ্ছা, যদি মনে করেন এখানে, দিয়ে এখানে একটা থাকতো আছে। এরকম থাকতো, মনে করেন একটা আছে 4, একটা আছে 2, আর একটা আছে ধরেন 3। ঠিক আছে, বললো যে একটা আছে মানে 4:2:3, এরকমও যদি হয়, তাহলে একটাকে 4x ধরবেন, একটাকে 2x ধরবেন, একটাকে 3x ধরবেন, ধরতে পারবেন না এভাবে? জি স্যার জি জি স্যার। স্যার। ওকে, যদি এটা না থাকে স্যার। তাহলে সেভাবেই করবেন। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করার সময় দিবেন 4x+2x+3x ইকুয়াল টু কত, বলেন কত? 180। 180। 180 ডিগ্রি। 180 তাহলে খুব সহজেই বের হয়ে যাবে ক্যালকুলেশন করলে, জাস্ট এইভাবে করতে হবে জিনিসগুলোকে। আচ্ছা এবার, আচ্ছা 5 নম্বরটা দেখেন তো, একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হচ্ছে গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ মাত্র গুণন ভূমি। আপনারা 12 একটা বর্গ বিষয়, কিলোমিটার ক্লিয়ার হয়ে গেলেন। যদি 6 কখনো আপনারা এমন কোন অঙ্ক দেখতে পান, মানে 6 বর্গ সাধারণত, মিটার। সব সময় না, যদি উল্লেখ করা না থাকে এটা কোন ধরনের ত্রিভুজ, তাহলে আপনারা মনে মনে কি ধরে নেবেন? সমকোণী সমকোণী। সমকোণী সমকোণী। ধরে নিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি এই গুণন সূত্রটা উচ্চতা। আপনারা অ্যাপ্লাই করে দিবেন, বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে এটা অ্যাপ্লাই করে দিলে মোটামুটি হওয়ার চান্স আছে। তাহলে আমরা তো বুঝতে পারতেছি একটি 6 বর্গ ত্রিভুজের মিটার ভূমি অ্যান্সার। 4 মিটার, উচ্চতা 3 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে বোঝাই যাচ্ছে ভূমি আছে উচ্চতা আছে, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা তো সূত্রে আমাদের আছে, জাস্ট এভাবে হয়ে 6 গেল। বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বরটা পারবো বলে আশা করি, সমস্যা নাই। আচ্ছা, নয়েজ হচ্ছে জানি কার, একটু মিউট করে দেন। নয়েজ হচ্ছে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমাদের যে পরশুদিন পরীক্ষা আছে ওটা কি 50 মার্কের হবে না 100 মার্কের হবে? কিসের, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা? জি স্যার। জি স্যার। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা 100 নম্বরেরই হওয়ার কথা, বিগত সালে 100 নম্বরেরই প্রশ্ন হয়েছিল। তবে আপনাদের এর আগে যে প্রশ্ন হয়েছে সেটা 60 নম্বরের প্রশ্ন হয়েছে। হ্যাঁ, তো 60ও হতে পারে, জি স্যার 100ও হতে পারে। এটা আসলে বলা যাবে না, সবার জন্যই তো সমান। আপনার যদি 60টা আসে তাও সবার জন্য সমান, 100টা আসলেও সবার জন্য সমান। আগে হয়তো কি, সবগুলো পদের একসাথে পরীক্ষা হইতো, বুঝতে পারছেন, সবগুলো পদ একসাথে, তো একসাথে হয়তো, এই জন্য 100 নম্বরের পরীক্ষা। আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখেন যে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ। কিন্তু এখন আবার আলাদা আলাদা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওই জন্য তারা করতেছে কি, হচ্ছে নম্বরটা এমসিকিউতে কমায় নিচ্ছে, যেন খাতা মূল্যায়নটা মানে ওইভাবে করতে পারে, প্রশ্ন ওটাও তাড়াতাড়ি করবে, মূল্যায়ন তাড়াতাড়ি করে, যেহেতু আবার লিখিত পরীক্ষা নেবে, এই জন্য তারা নম্বরটা একটু কমায় নিয়ে আসতে পারে। তো এই নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনারা প্রিপারেশন নেন। তবে যদি উপখাদ্য পরিদর্শক আগের নিয়মে পরীক্ষা হয় তাহলে 100 নম্বরের এমসিকিউ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। স্যার হ্যাঁ, স্যার নেগেটিভ একটু মার্কিং কি আছে? নেগেটিভ মার্কিং থাকবে কিনা প্রশ্নের উপরে আপনি দেখবেন, 0.25 অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আপনার যদি মানে প্রশ্নপত্রের যদি না একেবারেই থাকে। উপরে যদি নেগেটিভ মার্কিং না থাকে, 100টার 100টাই দাগাবেন। আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে যেটা একেবারেই বোঝেন না সেটা দাগাবেন না, হিসাব বরাবর। ঠিক আছে।
স্যার একটা কথা বলতে স্যার চাচ্ছি, বলেন। সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাটা কবে হতে পারে? ওইটা আগে হতে হইতো, হবে কিন্তু 22 ওইটা তারিখে। পিছায় গেছে, তো ওইটার এখনো ডেট হয়নি। এই পরীক্ষাটা নিয়ে এমসিকিউ খাতাটা মূল্যায়ন করার পর তারপর আপনাদের পরীক্ষার ডেট দেবে, ধরেন 1 মাসের মধ্যেই আচ্ছা আচ্ছা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর এখনো স্যার স্যার ক্লাস অঙ্কগুলো নেই কিছু স্যার? পারবো তো? বলার ছিল স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার যে আগামীকাল প্রাইমারি শিক্ষা দপ্তরে উচ্চমান সহকারী আচ্ছা যে পরীক্ষাটা স্যার, স্যার ওইটা তো কোনো কুইশন ছাড়া এই পর্যন্ত আমরা পাইলাম না কোথাও স্যার। স্যার আচ্ছা, এটা মানে কি বিগত পরীক্ষার সালের প্রশ্ন পাননি ওটার? না স্যার, এটা কোথাও স্যার আচ্ছা, আপনি পাইলাম এক না। কাজ করেন, আমাকে প্রশ্নের হোয়াটসঅ্যাপে পরীক্ষার নামটা লিখে দিয়েন, তো দেখবো যে আমি কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, ওকে স্যার। স্যার এখন ক্লাস আচ্ছা নেই স্যার, ঠিক অনেক আছে। কথা হয়ে গেছে। পরীক্ষা কবে, কবে পরীক্ষা? স্যার পরশু। আগামীকাল সকাল 10টায়। এই তো মুশকিল, তাহলে তো কেমনে কি। ঠিক আচ্ছা আছে, স্যার, ঠিক তো আছে স্যার, সমস্যা পরীক্ষা নেই স্যার। দেন, পরীক্ষা জি দিয়ে প্রশ্ন প্রশ্ন সম্ভবত জমা নিয়ে জি নেবে। যদি জমা না নেয় তাহলে আমাকে একটা ছবি তুলে দিয়েন, হ্যাঁ, আমি প্রশ্নটা সমাধান করে দিব, ঠিক আছে? জি স্যার, চেষ্টা আচ্ছা, করবো এটা নিয়ে নিতে। হ্যাঁ, যদি নিয়ে নেয় তাহলে তো স্যার নিল। অঙ্ক পারবো তো? আমি, যদি আপনি স্যার প্রশ্নটা নিয়ে আসতে পারেন তাহলে দিয়েন, কিন্তু যদি জমা নেয় তাহলে জমা দিয়ে দিন, নো প্রবলেম। আচ্ছা দেখেন, আমরা অঙ্কে ফেরত আসি, স্যার হ্যাঁ। ইচ্ছা করে আচ্ছা নিয়ে আসতে পারবো স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন, আমি তাহলে এই যে, আচ্ছা এই শীটটা কি আমি আপনাদের দিয়ে দিয়ে দিছি না কিছুক্ষণ আগে? জি স্যার, জি কিছুক্ষণ স্যার, আগে জি স্যার। ওকে, দিয়েছিলেন। তাহলে আপনারা এই শীটটা থেকে আজকে প্র্যাকটিস করবেন। তো এর আগে হচ্ছে একটা শীট দেওয়া হয়েছিল বৃত্তের, এটা হচ্ছে মানে স্যার ত্রিভুজের, হ্যাঁ। একটা বৃত্ত গেল, একটা ত্রিভুজ গেল, এই দুইটা শীট হয়েছে। এই দুইটা শীটের যে সমস্ত অঙ্ক আপনারা পারবেন না, এটা নিয়ে আমরা একদিন প্রবলেম সলভিং ক্লাস দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি, একটু কন্টিনিউ করি যে কোথায় কোথায় প্রবলেম আছে। আমি যে একদিন শেখাইলাম আপনাদেরকে, অঙ্কগুলো কোথাও যদি গ্যাপ চলে যায় তাহলে শীট দেখে আমরা করে নেব যে এই এই জায়গাগুলোতে গ্যাপ চলে গেছে। তো দেখেন, 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজাকৃতি, আর আমরা না করি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বুঝবেন তো নাকি? জি স্যার, জি হ্যাঁ। স্যার। স্যার জি আর এটা যেহেতু বলা হচ্ছে যে অতিভুজ আছে, আচ্ছা দেখেন এটা একটু পেঁচাই দিছে, হ্যাঁ, আমি একটু বলি আপনাদের প্যাচটা কোথায়, আপনারা ধরতে পারবেন নিশ্চয়ই। তো দেখেন 6 নম্বর প্রশ্নটা একটু ভালো করে মনোযোগ দেন। আচ্ছা, তাহলে কি বের করতে বলছে বলেন দেখি, কি বের করতে বলছে? ক্ষেত্রফল। 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 ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? অবশ্যই। উচ্চতা। জি স্যার। তাহলে প্রশ্নপত্রের মধ্যে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এক বাহু হচ্ছে এক 8। বাহু। বাহু তো দেওয়া আছে। যদি আমরা অঙ্কন করি, দেখেন নিচে আমি অঙ্কন করতেছি, আচ্ছা এখানেই অঙ্কন করি। আমি অঙ্কন করলাম, এটা হলো লম্ব, এটা হচ্ছে ভূমি ধরেন, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি, অতিভুজ কত দেওয়া আছে? 10 মিটার। 10। 10 সেন্টি। আচ্ছা, এক দশ বাহু 8 মিটার দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে এইটা হচ্ছে 8, আমরা ধরে নিলাম যে লম্ব হলো 8। তাহলে কি দেওয়া নাই বলেন তো দেখি? ভূমি দেওয়া ভূমি। নাই। ভূমি দেওয়া নাই। তো আমাদের সূত্রে ধরেন লম্ব যেহেতু 8, বলেন তো লম্ব মানেই উচ্চতা কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের কিন্তু হাফ আছে, ভূমি নাই, কিন্তু উচ্চতা আছে হচ্ছে 8। এখন বলেন তো, আট। ভূমি বের করার জন্য আমাদের এইখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে কিনা? জি জি স্যার, স্যার। অতিভুজ। আমি কিন্তু আপনাদের একটা লিস্ট দিছিলাম, একটা যদি 10 হয় তাহলে একটা 8 আর একটা 6, এই লিস্ট মনে আছে? হ্যাঁ জি হ্যাঁ। জি স্যার। স্যার। একটা যদি জি তিন স্যার। জি হয়, স্যার। একটা যদি 4 হয়, আর একটা কত? 5। 5। একটা যদি 5 স্যার হয়, নয় একটা হবে যদি স্যার, এটা 12 হয়, আর একটা কত? 13। 13। 13। 13। এই 13। দেখেন, এটার ক্ষেত্রেও কাজে লেগে গেল। তাহলে বলেন তো দেখি, একটা 10 আছে, একটা 8 আছে, আর একটা কত তাহলে? 6। 6 স্যার। তাহলে বসাই দিলাম 6। এটা কিন্তু মুখস্থ, দেখেন মুখস্থ কাজে লেগে গেল, ঠিক আছে। কিন্তু যদি আপনি বলতে চান যে আমি মুখস্থ কেন করব, তাহলে তো ওই অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার, এখানে একটা টাইম কিল হবে। বুঝতে পারছেন না? স্যার পারলে অত ওকে, বেশি জি টাইম স্যার। নষ্ট হয় না। হ্যাঁ। তাও এই এই যে আমরা এখন কাটাকাটি করব, 3 দুগুণ 6, 3 আটে 24। যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করেন, বুঝতে পারেননি এমন আচ্ছা কেউ এখানে একটা আছেন? প্রশ্ন স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা আমরা যে 8টাকে এখানে ভূমি ধরতাম, হ্যাঁ, নো তাহলে তো প্রবলেম। আপনি অ্যান্সারটা আপনি 40 এসে আপনি যায়। আপনি আটটাকে, আপনি আটটাকে হচ্ছে লম্বও ধরতে পারেন, ভূমিও ধরতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি আচ্ছা যা ধরতে ভূমি পারেন। ধরলাম, ভূমি ধরলে তো অ্যান্সার 40 আসতেছে। অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না, অ্যান্সারে কি কোনো পরিবর্তন হবে?
আচ্ছা স্যার, তো না ইয়ে করেন তো, আচ্ছা, মানে 5 দুগুণে 4 দুগুণে 8, 4×10 = 40 হচ্ছে তো? না হচ্ছে না। দেখেন, আমি আমি লম্ব দিলাম, ভূমি দিলাম, আর অতিভুজ দিলাম, ঠিক আছে, ভালো করে বোঝেন, দিলাম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আপনি আচ্ছা। আপনি এক বাহু, এটা কি বলছে যেটা ভূমি নাকি লম্ব বলছে? কিন্তু এটা বলছে না অতিভুজ না। 10। তাহলে অতিভুজের মানটা আমি হ্যাঁ। বসাই দিলাম 10। তাহলে এ বি ও আচ্ছা। সি, বুঝতে পারছেন ঘটনা? হ্যাঁ 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 হ্যাঁ। এই, কিন্তু আপনার তো আর অতিভুজ লাগতেছে না, লাগতেছে ক্ষেত্রফল বের ও করার সময় আচ্ছা, কি অতিভুজ ভূমি। লাগে? না 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 না, ঠিক এই আছে না ঠিক স্যার। আছে, জন্য বুঝছি স্যার। এই জন্য কোনো হেরফের হচ্ছে না। কি ক্লিয়ার আপনি? ধন্যবাদ ধন্যবাদ, জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আসেন পরেরটাতে। তাহলে দেখেন 7 নম্বর যে প্রশ্নটা আছে, দেখেন তো পারবেন কিনা। সমগ্র ব্যতীত অতিভুজ ব্যতীত অন্য দুই, হ্যাঁ 30 বর্গ ফুট। হ্যাঁ তাহলে তাহলে দেখেন তো, পাইছি। অতিভুজ ব্যতীত অন্য দুই বাহু কি বলেন তো, একটা ভূমি আর একটা লম্ব কিনা? তুমি এটা উচ্চতা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। উচ্চতা বা লম্ব একই বর্গ কথা। তাহলে হাফ হ্যাঁ গুণন হ্যাঁ। ভূমি 10 আর উচ্চতা 6, ত্রিশ তাই না? হবে। বলতে পারি না আমরা এটা? 30 বর্গ ফুট, জি স্যার। জি। হ্যাঁ, পাঁচ স্যার। 30 দুগুণে বর্গ 10, ফুট 30 5 6 হবে। 30, এই যে 30 বর্গ ফুট অ্যান্সার। কি ক্লিয়ার তো সবাই? জি স্যার। জি অঙ্ক স্যার। কিন্তু ভাষাগত চেঞ্জ, দেখেন একই অঙ্ক কিন্তু জাস্ট একটু ভাষাগত চেঞ্জের কারণে অঙ্কটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ওহো। পরেরটা। এই যে সেম সেম জিনিস আসতেছে কিন্তু, একেবারে সেম জিনিস। আমার মনে হয় যে 8 নম্বরটাও আপনারা সম- পারবেন করতে। দেখেন, একটি আচ্ছা সমদ্বীপ, এটা কি আমরা কি চেষ্টা করি ত্রিভুজ স্যার। বলেন? সমদ্বিবাহু। 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 আচ্ছা বলেন তো দেখি, আমরা একটু চেষ্টা সমদ্বিবাহু করি স্যার। ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বি কি বাই ফোর শিখছিলাম? ফোর এ হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স্যাক্টলি। আমরা কিন্তু মনে রাখবেন, একটা, আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, একটা অঙ্ক অনেক সূত্র দিয়ে করা যায়। আচ্ছা, আর জানি নয়েজ হচ্ছে, স্যার হ্যাঁ আমি একটু একটু মিউট করে কথা দেন। বলতে চাচ্ছি এখানে স্যার। আচ্ছা, কে জানি কথা হ্যালো বলতেছেন, আচ্ছা স্যার, একটা কথা বলতে চাচ্ছি। বলেন বলেন। বলেন, কে জানি কি বলতে চাইলেন? স্যার, হ্যাঁ, অঙ্কের শেষে ক্ষেত্রফল ক্ষেত্রফল চাইলেই ওই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হবে। না, কখন? না, আমরা তো কয়টা সূত্র শিখছি বলেন, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কয়টা সূত্র শিখছি? চারটা। 5টা। চারটা চারটা শিখছি। বলেছে। বলছিলাম 5টা। 5টা, কিন্তু আমি সমকোণী সমদ্বিবাহুর সূত্র দেইনি, তাই না? জি না স্যার। স্যার। 1 নম্বর সূত্র শিখছি কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বলেন তো 2 নম্বর উচ্চতা। সূত্র কি শিখছি? রুট ওভার বিষমবাহু। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এ আর হচ্ছে এস মাইনাস মাইনাস বি সি। এটা মাইনাস শিখছি এস আপনারা, তাই মাইনাস না? সি। আচ্ছা, এরপরে 3 নম্বর সূত্র কি শিখছি? √3/4 ইন্টু এর উপর স্কোয়ার। এ স্কোয়ার 4 নম্বর সূত্র শিখছি B/4 রুট বাই ওভার ফোর 4a² মাইনাস বি স্কোয়ার। বলেন তো এই চারটা শিখছি কিনা? বি ফোর স্কোয়ার। স্কয়ার মাইনাস জি বি। স্যার। স্যার, স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ স্যার। বলেন। স্যার এই যে এই 4টা সূত্র যে কিভাবে হইলো, এটার একটা যে ক্লাস দিতেন আমরা একেবারে বেসিক থেকে ভালোভাবে শিখতে পারতাম, যে এমনিতে মুখস্থ আছে আমাদের, এইটা কিন্তু এটা আপনি এই এটা যে আসলে, একটা এগুলো আসলে চাকরির ক্ষেত্রে আপনাদের লাগে না। আপনাদের কি কখনো সূত্রের ব্যাখ্যা আসবে? কোন রিটেন না পরীক্ষা আসবে কিংবা না। এমসিকিউ হ্যাঁ। পরীক্ষাতে কি কখনো সূত্রের ব্যাখ্যা আসবে, যে সূত্রটা কেমনে আসলো একটু বলেন? বলবে? না স্যার, শেখানোর জন্য মানে হ্যাঁ, শেখার এটা জন্য এটা বলতে কাদেরকে স্যার, আপনি শেখানো যেটা হয় জানেন? আলাদা। নবম দশম শ্রেণীতে যারা পড়ে তাদেরকে শেখানো হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই এই জন্য এগুলো শিখতে গেলে আবার ঝামেলা আছে, মানে তখন আবার অন্য ধরনের আলোচনা করতে হবে। ওকে, শেখানো যায়। যেমন বীজগণিতে বেসিক শেখানো প্রয়োজন বিধায় আমি কিন্তু সূত্র, মানে সূত্র থেকে অনুসিদ্ধান্ত কিভাবে আসে এটা কিন্তু ভালো করে দেখাই দিই, কারণ এটা প্রয়োজন। না হলে আপনারা বুঝতে পারেন না। কিন্তু এই চারটাই, বলেন তো এই চারটা সূত্রের কি কোনোদিন চেঞ্জ আসবে? যে কোনো না না পরিস্থিতিতে চেঞ্জ হবে কখনো? না। চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না। বলেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ছাড়া অন্য কিছু হইতে পারে কখনো? না কখনো পারে না না। স্যার। কিন্তু সূত্র থেকে অনুসিদ্ধান্ত একাধিক ভাবে আসতে পারে, বিধায় বীজগণিতের ক্ষেত্রে আলোচনা করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই জন্য আমরা আলোচনা করি। তো যাই হোক, যদি কখনো সময় হয় তো আমি আলোচনা করব, দুই একটা অন্তত আলোচনা করব যে কেমনে আসতেছে আসলে বিষয়গুলো। জি স্যার, আচ্ছা। হ্যাঁ। বলছি ওটা একটু আলাদাভাবে ক্লাস দিলে আমরা শিখতে পারতাম, এই জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই বলেন তো 1 নম্বরটা কিসের সূত্র? 1 নম্বরটা কিসের সূত্র? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। 2 নম্বরটা কিসের সূত্র? বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 3 নম্বরটা কিসের সূত্র?
সমবাহু। এক্স্যাক্টলি, মনে রাখতে সমবাহু। হবে যেটার যেটা তিনটা বাহুই পরস্পর সমান। আর 4 নম্বরটা কিসের সূত্র? সমদ্বিবাহু। 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 সমদ্বিবাহু, মনে সমদ্বিবাহু। রাখতে হবে সমদ্বিবাহু। আচ্ছা, আর একটা ছিল না, সমকোণী সমদ্বিবাহু ছিল না এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সমকোণী সমদ্বিবাহুর সূত্র এইটাই, ঠিক আছে। তবে আমরা সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে সূত্র এটাও প্রয়োগ করতে পারি। হাফ, মানে এভাবে প্রয়োগ করতে পারি, কিভাবে জানেন? সেটা হলো এইভাবে আমরা দেখাইতে পারি, যেহেতু সমদ্বিবাহু সমকোণী, আমরা হাফ এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ভাগ টু, এটা দিতে পারি। যদি আপনি সূত্র জানতে চান, সমকোণী সমদ্বিবাহুর সূত্র কি, বলেন কি লিখলাম? A²/2। এ স্কোয়ার ভাগ টু। আচ্ছা বলেন তো, এই কেন তো। এরকমটা হইলো? তার কারণ কি? কারণ জানেন? আমি যদি একটা সমকোণী সমদ্বিবাহু অঙ্কন করি, দেখেন আমি এখানে অঙ্কন করলাম, সূত্র কেমন করে আসে আপনি বুঝতে পারবেন তাহলে। তাহলে দেখেন, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা বলেন তো দেখি, এই ত্রিভুজটা লম্ব, মানে উচ্চতা আর ভূমি, এই দুটো আমি সমান অঙ্কন করছি কিনা মোটামুটি? জি স্যার। অবশ্যই। তাহলে এইটাকে আমি বললাম লম্ব, লম্বের আরেক নাম কি? উচ্চতা। উচ্চতা। আর নিচেরটা কি দিলাম? ভূমি। ভূমি। আমি এটা 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 কি বলেন তো, এটা এটা অতিভুজ কিনা? অতিভুজ। তো জি আমাদের স্যার। ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করার সময় কি অতিভুজ লাগে? না। কখনোই না। লাগে না। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ইন্টু ভূমি ভূমি গুণন উচ্চতা, আমরা এটা বলি, হ্যাঁ। উচ্চতা। বলেন তো এটা কোন কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণী। সমকোণী সমদ্বিবাহু। সমকোণীর ক্ষেত্রফল আমরা পারলাম। তাহলে আমি সমদ্বিবাহু না উচ্চতাকে, তো। আমি ধরেন উচ্চতাকে ধরলাম হচ্ছে এ, আর ভূমিকে ধরলাম ধরেন বি। ধরতে পারি না? যে কোনো মানই তো ধরতে পারি, তাই না? হ্যাঁ স্যার। ধরতে পারি। তাহলে বলেন দেখি সূত্রটা, হাফ গুণন ভূমির মান হচ্ছে বি, এ। আর উচ্চতার মান কি ধরছি? এ। এ। তাহলে বলেন তো, হাফ গুণন বি গুণন এ, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন আমি হ্যাঁ। জি স্যার। যেহেতু বলছি যেটা সমকোণী এবং সমদ্বিবাহু, দুইটা বাহু যেহেতু এক্ষেত্রে সমান, তো সেক্ষেত্রে আমি আবার মুছে দিলাম। তাহলে আমি আরেকবার অঙ্কন করলাম, হ্যাঁ, আরেকবার অঙ্কন করলাম। তাহলে দুইটা বাহু আমি পরস্পর সমান করে দিলাম আবারও, হ্যাঁ। আগেরটার ক্ষেত্রে কিন্তু সমান করার ফলেও আমি আলাদা আলাদা লিখছি। আচ্ছা, তাহলে এই বাহু যদি 5 হয়, বলেন তো এই বাহুর মানও কত? 5। তাহলে এই বাহু যদি এ হয়, বলেন তো এই বাহু কত? এ। একই কথা। তাহলে আমি যদি ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন, বলেন তো ভূমি কত? এ। 5। বলেন এ। তো উচ্চতা কত? এ। 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 তাহলে বলেন তো হাফ গুণন এ স্কোয়ার হচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। আর এ স্কোয়ারটা উপরে লিখলে এ স্কোয়ার ভাগ টু হয় কিনা? A²/2। হ্যাঁ, বুঝতে জি পারছেন? এবার স্যার। সূত্র সূত্র কেমনে আসলো বুঝতে পারছেন? জি। ঘটনা ঘটনা এইভাবেই হয়, ঠিক আছে। তার মানে আপনি আপনি যদি মনে করেন যে আমি একটা অঙ্ক একটা সূত্র দিয়ে না করে অন্য একটা সূত্র দিয়ে করব, সেটাও করতে পারবেন, সেটাও হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে আবার হবে না। হয়তো 90% ক্ষেত্রেই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার আপনি দেখবেন যে হচ্ছে না। তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে। এই জন্য যেটা যার সূত্র, সেটা সেই সূত্র দিয়েই আপনাকে তখন শিখতে হবে। তাহলে আপনি ঠিকঠাক ভাবে মানে করতে পারবেন আর কি। আচ্ছা, তো দেখেন এবার আমরা হচ্ছে আরেকটাতে যাই, হ্যাঁ, পরেরটাতে যাই এবার। দুঃখিত। হ্যাঁ, দেখেন 9 নম্বর। আচ্ছা বলেন তো 9 নম্বরে এখানে বিষমবাহু ত্রিভুজের একটা সূত্রের মতো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ 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 স্যার। জি তাহলে স্যার। সূত্র কোনটা? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি না? নাম্বার। এই যে গ গ নম্বর। নাম্বার। এগুলো কিন্তু প্রত্যেকটাই রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, প্রত্যেকটা প্রশ্ন। এগুলো একটাও তৈরি করা না, এগুলো সব বিগত সালের প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে এবং সমাধান করা আছে। আচ্ছা, এরপরে পরেরটা দেখেন। বলে তো এটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু সূত্রের মানে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বলেন তো কি সূত্র? B/4 হ্যাঁ, ইন্টু বি বাই 4 ফোর স্কোয়ার রুট মাইনাস ওভার বি ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, রুট তাহলে আমি ওভার একটু বড় করে লিখলাম, বি ভাগ ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, স্কোয়ার এটা সূত্র। মাইনাস বি তাহলে স্কোয়ার। স্কোয়ার। তাহলে এখানে এরিয়া বা ক্ষেত্রফল আমাদের লিখতে হবে। কোন ত্রিভুজ?
সমদ্বিবাহু। সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে ভূমি কত? 2 দুই। আর এক সেন্টিমিটার। বাহু, তার মানে মনে রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এক বাহু যখন যেটা বলবে, তাহলে এক বাহু মানে বিষয়টা এরকম ধরেন, আমি এইভাবে অঙ্কন করলাম, তাহলে এটা একটু কেটে দেই। আমি কাকে বড় বানাবো? আমি এক বাহু, এটা 3, এটাকে আমি বড় বানাবো। তাহলে কেমনে বানাইলাম? ধরেন আমি, দুঃখিত, 36। আমি আমি এমনি বানাচ্ছি, হ্যাঁ, বানানোটা একটু হিসাব করে বানাইতে হয়, একটু বড় করে আমি এইভাবে ধরেন বানাচ্ছি, হ্যাঁ, এভাবে বানাইলাম, একটু বড় করে দিলাম, দিয়ে বললাম কি, এইরকম করে দিলাম। আমি বললাম কি যে এইটা, এটা হচ্ছে এ, আর এইটা কি বলেন? বি। বি। তাহলে কি হইলো? সমদ্বিবাহু হইলো কিনা? এই দুই বাহু পরস্পর সমান। হ্যাঁ। যেখানে বলবে এক বাহু, সেইটা হবে এ এর মান, তাহলে এটাও 3, এটাও 3। আর ভূমি কত দেওয়া আছে বলেন তো? 2 ভূমি সেন্টিমিটার। এখানে 2। তাহলে তাহলে বলেন দেখি, এখানে বি এর মান কত? বি মানে তো ভূমি, বি এর মান কত? 2 সেন্টিমিটার। 2। তাহলে 2 2/4 রুট ওভার, বলেন তো এর মান কত? 3। 3 সেন্টিমিটার। মাইনাস বি, তার মানে 2 এর উপর স্কয়ার, মান বসানো, বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে বলেন তো দেখি, 2 1 2, 2 2 4, তাহলে হাফ হচ্ছে। আর এখানে 3 3 9, 4 নং 36, 32। 36 থেকে 4 গেলে কত থাকে? 32। 32। 32। তাহলে তাহলে তো মুশকিল হয়ে গেল না? 32কে রুট করা আমাদের পক্ষে একটু কঠিন না? 4/32 নেই স্যার। হ্যাঁ। তো না, দেখেন হ্যাঁ। বিষয়টা কি, কাটা এখানে তো এখানে একটু ক্যালকুলেশনটা আমাদের একটু মানে অন্যরকম হয়েছে। তাহলে কি আসছে বলেন তো? আমাদের কি আসছে? হাফ ইন্টু রুট 32। 32 না? হ্যাঁ হ্যাঁ। কি আসছে? জি আমি স্যার। একটু ব্লার করে দিলাম। জি স্যার। কি কি আসছে বলেন তো? আমাদের কি আসছে? হাফ হাফ ইন্টু রুট ইন্টু 32। রুট 32। 32। তাহলে এই রুট ক্যালকুলেশনটা আমরা 32। কিভাবে করব? করব হচ্ছে, বলেন দেখি, 4/32। হাফ ইন্টু, আমরা 32কে এভাবে লিখতে পারি না? এই ধরেন কেমনে লিখতে পারি? 4 8 32 লেখা 4। যায়? জি জি স্যার। স্যার। আচ্ছা, 16 টু 2 32 লেখা যায় ইন্টু কিনা? 16। 2 ইন্টু 16 × 32। জি 16। স্যার। তাহলে 16 × 2 লিখতে পারি তো? জি হ্যাঁ। স্যার। জি তাহলে স্যার। হাফ ইন্টু, বলেন তো রুট 16 ইন্টু রুট রুট 2 লেখা যায় কিনা? 2। যায়। 4 যায়। তাহলে রুট 2। হাফ ইন্টু, বলেন তো রুট 16 মানে কত? 4। 4। 4 4। ইন্টু রুট 2। বলেন তো এইটা এইটা কাটা গেলে কত থাকে? 2 রুট 2। 2 রুট 2। 2 রুট 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 2 রুট 2। 2 রুট 2। আমরা দেখি তো অ্যান্সারটা আবার ভুল টুল আছে কিনা। আছে 2 রুট 2? নাই স্যার। আচ্ছা, 2 রুট নাই 2 নাই। স্যার। তাহলে 2 রুট 2 যেহেতু নাই, তাহলে 9 আছে। 9 কি অ্যান্সার হইতে পারে? না। 6 অ্যান্সার হইতে পারে? না। 12 অ্যান্সার হইতে পারে? না। এটা রুট আকারে আছে, দেখি তো এটা হয় কিনা। আচ্ছা বলেন তো রুট 8কে আমরা 4 × 2 লিখতে পারি কিনা? জি হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে রুট 4 × √2, বলেন তো এইটা 2 রুট 2 কিনা? হ্যাঁ, 2 রুট 2 স্যার। বুঝতে পারছেন? তার মানে অপশনকেও আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। স্যার স্যার, এটা বুঝলাম না স্যার আমি। হ্যাঁ, কি বুঝছেন সবাই? এটা বুঝলাম না। এটা বুঝলেন না? আচ্ছা, না আমরা স্যার। আমরা অ্যান্সারটা কি বের করলাম বলেন তো দেখি? √2। 2 √2। 2 √2 আমরা বের করলাম এটা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে 2 √2 কোনো অ্যান্সার আছে? না না স্যার। স্যার। নাই। আচ্ছা, রুট আছে শুধু কার সাথে? 8-এর ওই সাথে। 8 এর সাথে। তাহলে হইলে তো এইটাই হইতে পারে, তাই না? আর তো অন্য কিছু হওয়ার চান্স নাই। তাহলে আমরা দেখবো যে 2 √2 এই √8-এর সমতুল্য মানে সমান কিনা। তখন স্যার বুঝছি স্যার √8টাকে এখন। আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে √8 মানে কি? স্যার অত, স্যার জটিল করে না করে তো এইভাবেই করা যায় ডিরেক্ট। 4/32। হ্যাঁ, তা করা দুই যাবে, দুই আপনি কাটা করতে গেল পারেন। √8। আপনি করতে পারেন, কিন্তু ওইটা আপনি কখন করবেন? যখন অ্যান্সার গুলো আপনি আগে ভাগেই দেখে ফেলবেন তখন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। কিন্তু বুঝতে পারছি। ধরেন আমি তো অ্যান্সার দেখি নাই, যে অ্যান্সার কত আমি এটা তো ভুলেও কখনো দেখি না। মানে আমি, মানে চোখ আচ্ছা। গেলেও আমি এটা দেখার চেষ্টা করি না। আমার মনে করেন অঙ্ক করতে তখন মাথায় আসে যে আমাকে ওইটা অ্যান্সার মিলাইতে হবে, তখন আমার অঙ্কে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। বিধায় আমি দেখিই না যে পিছনে কি আছে। আমি আমার মতো ধরেন করে যাই, যে ম্যানুয়ালি যা আসতেছে আমি সেটাই করব। তাহলে আমাদের বলেন তো দেখি, হাফ কি আসছিল বলেন তো দেখি? এইভাবে আসছিল না? হাফ, 2 √2। হাফ আর √32 না, এরকম আসছিল না? হ্যাঁ জি হ্যাঁ। স্যার। আমরা কিন্তু অ্যান্সারের সাথে যদি মিলাইতে চাই, তাহলে হাফ আমরা এটাকে 8 × 4 করতে পারি, পারি না?
জি স্যার স্যার। হ্যাঁ, এখন তাহলে ক্লিয়ার, সহজ হয়ে তাহলে গেল। আমরা এইভাবে লিখতে পারি হাফ গুণন √8 গুণন √4 লিখতেই পারি। তাহলে পরের লাইনে হাফ গুণন √8 গুণন √4 মানে কত? দুই। টু। তাহলে দুই। এই দুই এই দুই কাটা গেলে দুই দুই ওয়ান আর কাটা গেল। √8 গুণ করলে √8 বা 8 হয়, হয় না? বলেন তো দেখি এবার। জি এই তো স্যার। ঠিক আছে। জি স্যার। এইটা যে হয়, আপনি যদি আগে ভাগে অ্যান্সার না দেখেন তাহলে যে এইটা তো আপনি বের করতে পারবেন না। যদি এটা রিটেন জি পরীক্ষায় স্যার। আসতো তাহলে আপনার অ্যান্সার কি দিতে হইতো? √2। টু। এভাবে করলে হয়তো, ঠিক আছে, টু এইটাই দিলে হয়তো। অ্যান্সার দিতে হইতো। তখন কিন্তু যদি আপনি √8 আনসার রাখতেন তখন কিন্তু আরো এক লাইন করা যাইতো, বুঝছেন, আরো 2 লাইন করা যাইতো। জি স্যার। এটা হলো মানে একটু বুঝতে হবে যে আমাদের, তবে এই অঙ্কটা যে পরীক্ষায় আসছিল অনেকেই হয়তো অ্যান্সার খুঁজে পায় নাই, ভাবছে যে অ্যান্সার মনে হয় নাই, কিন্তু উত্তর ক্যালকুলেশন করেই যে আবার অ্যান্সার বের করা যাবে, মানে অ্যান্সারকেই আবার ক্যালকুলেশন করতে হয়, এটা কিন্তু একটু ব্যতিক্রম ধাঁচ মনে হচ্ছে। এ তো বুদ্ধি। আচ্ছা, মানে আমরা সাধারণত কি অ্যান্সার বের করার পর যদি না পাই তাহলে তো ওটা স্কিপ করে যাই, এটা কিন্তু একটু আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। আচ্ছা এবার আসেন, এবার এই যে ধাঁচটা, এই ধাঁচটা আমরা যখন আহ, মানে হচ্ছে ওই খুঁটি ভাঙার অঙ্কগুলো ভালো করে শিখবো, ত্রিকোণমিতিক অঙ্ক ভালো করে শিখবো, তখন আমরা এই ধাঁচটা শিখবো। হ্যাঁ, ওই যে সাইন কস ট্যান এর যে জিনিসগুলো আছে সেগুলো শেখার সময় এটা শিখবো। এটা আপাতত ত্রিভুজের আলোচনা থেকে আমরা বাদ রাখলাম, এটা আমরা ওই সময় শিখবো। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আমরা আর একটাতে যাই। এটা তো আছেই, এটাও করতে পারবেন। কারণ উম এটাও পারবেন, তবে অনেক স্যার এর সময়। আগেরটা পরিসীমা দিয়েছে স্যার। স্যার এর আগের অঙ্কটা। আচ্ছা কোনটা কোনটা এটা? না স্যার এর আগেরটা 13 সম্ভবত। হ্যাঁ স্যার এটা। এটা 13 নম্বরটা। জি স্যার। আচ্ছা বলেন দেখি, একটা সমকোণী ত্রিভুজ সমকোণী আছে, ত্রিভুজ। হ্যাঁ, একটু একটু এটা জি স্যার। এগুলো কিছুটা রিটেন টাইপের অঙ্ক, এমসিকিউ টাইপের অঙ্কে এগুলো আসলে আপনাদের পাঁচ জন্য বারো কঠিন হয়ে তেরো যাবে যথেষ্ট, তাই না? কঠিন হবে না? জি জি স্যার, স্যার। অনেক বড়। কঠিন হবে। অঙ্কটাতে বলা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম, বানানোর পর অতিভুজ কত দিলাম? 13। 13। 13। আচ্ছা, ত্রিভুজটির কি জানতে চাইছে? ক্ষেত্রফল। 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 তাহলে বলেন তো, ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। শুধু কি দেওয়া আছে এখানে? 13। অতিভুজ। অতিভুজ দেওয়া আছে। তার মানে কি কি নাই? উচ্চতা ভূমিও ভূমি নেই, বলতে। আর উচ্চতা ভূমি নাই। নেই। ভূমিও নাই উচ্চতাও নাই, তাই না? জি জি স্যার। স্যার। একটাও নাই। তাহলে বলেন তো, যেহেতু নাই আমরা একটাকে এক্স ধরে নিতে পারি, একটাকে কি ধরে নিতে পারি বলেন? ওয়াই। এক্স। রয়। নাই যেহেতু, কিন্তু ক্লু হিসেবে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। পরিসীমা। পরিসীমা তেরো। দেওয়া আছে। ক্লু হিসেবে আমাদের পরিসীমা পরিসীমা দেওয়া দেওয়া আছে। এখন আসেন, আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাদের একটা, যদি এমসিকিউ টাইপের অঙ্ক করতে চান, আমি আপনাদের একটা ক্লু দিছিলাম, যদি 13 থাকে তাহলে একটা 5 আর একটা 12 হয় কিনা? 12টা 13। জি স্যার, জি স্যার। ত্রিশ হবে অ্যান্সার। দেখেন, খেয়াল করে দেখেন, কত বড় অঙ্ক আপনি তাড়াতাড়ি করতে পারবেন ওই ক্লু দিয়ে। তাহলে হাফ গুণন, বলেন তো ভূমি কত? 5। ভূমি 5। 5। উচ্চতা 5। কত? 12। 12। তাহলে 6 দুগুণ 12, 5 6 6। দেখেন তো তাড়াতাড়ি হয়ে গেল 30। কিনা অ্যান্সারটা? স্যার। 30, ক্ষেত্রফল জি স্যার 30। হ্যাঁ, জি রিটেন। স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন ঘটনাটা হচ্ছে, আপনি যদি জানেন তাহলে এই জন্য মনে হয় এই অঙ্কটা দিছে, একটু বড় অঙ্ক, যদি আপনি এভাবে করতে চান অনেক বড় হবে, কিন্তু এটা তো আসছে এমসিকিউ টাইপের পরীক্ষায়, সেক্ষেত্রে এত বড় অঙ্ক করতে গেলে তো 4-5 মিনিট লেগে যাবে আপনার। এই জন্য কিন্তু মনে রাখতে হবে, আমি যে তিনটা জিনিস দিছি খুব ভালো করে মনে রাখবেন, 3 4 5 6 8 10। 6, আচ্ছা বলেন তো, 8, 3-এর 10। ডাবল 6, 4-এর ডাবল 8 আর 5-এর ডাবল 10 কিনা? 8। হুম। জি জি স্যার। জি স্যার। স্যার। আর একটা হচ্ছে 6 8 পাঁচ 10, 5 12 বারো 13। তেরো ঠিক আছে, জাস্ট এই তিনটা মনে রাখলেই আপনারা অনেকগুলো পিথাগোরাসের যেগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে করে ফেলতে পারবেন। ঠিক আছে, নচেত এটা আপনি রিটেন করতে গেলে কিন্তু আপনার মানে সময় লাগবে অনেক। রিটেন আপনি শিখবেন যদি মনে করেন নিজে নিজে আগে আগে করবেন, আমি তো একটু দেখাই দিলাম চিত্র অঙ্কন করে, ওভাবে যদি না বোঝেন দেন আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, 1 মিনিট পর ভিডিওটা কেটে যাবে, হ্যাঁ, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন। আচ্ছা, ঘাস লাগানোর অঙ্ক, এটা নিজেরাই প্র্যাকটিস করবেন, যদি না বোঝেন আমি আছি। মানে খরচ কয় টাকা হবে, ক্ষেত্রফল বের করার পর ওই দুশো ক্ষেত্রফলকে টাকা। আপনি ওই যত টাকা খরচ হবে 250 সেটা টাকা। দিয়ে গুণ করে দেবেন, হয়ে গেল, কাজ শেষ। কি করে দিতে হবে আমাকে, আমি করে দিব? না স্যার। না স্যার স্যার। না। তাহলে এটা
এটা করার কেন, দেখেন তারপরে আমি একটু ধারণা দিই। আচ্ছা বলেন তো, একটা, এটা কি ত্রিভুজ আকৃতির জমির কথা বলা হয়েছে না? 500, আচ্ছা 500, 700 টাকা, হ্যাঁ, 750 ত্রিভুজ টাকা, আকৃতির, 83 হ্যাঁ টাকা। সহজ অঙ্ক, মাত্র 750 টাকা। তাহলে ত্রিভুজ আকৃতির একটা জমি, তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা বলেন তো এই জমিতে কি লাগাবে, বলেন তো কি লাগাবে? গাছ লাগাবে। ঘাস। বলেন তো দেখি এই পুরো অংশটাতেই ঘাস ঘাস লাগাবে কিনা? আচ্ছা, অবশ্যই। আর এই পুরো অংশটা মানে কি বলেন তো, পুরো অংশটা মানে ক্ষেত্রফল। 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 তাহলে ক্ষেত্রফল। বলেন দেখি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি কত আছে? ওকে, জি ঠিক স্যার। আছে, তাহলে আমরা আবারও কন্টিনিউ করি, আমরা যেখানে ছিলাম আবার আমরা সেখানে চলে আসলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে যেহেতু আমার এই দাগ দেওয়া যে অংশটা আছে, দাগ দেওয়া অংশটা যেহেতু ক্ষেত্রফল, তার মানে আমরা ক্ষেত্রফল বের করব। কত খরচ হবে বলছে, কয় টাকা প্রতি বর্গ মিটারে, কয় টাকা? এক দেড় টাকা টাকা, পঞ্চাশ 1 টাকা পয়সা 50 পয়সা। তাহলে হাফ গুণন ভূমির মান কত দেওয়া আছে, 50, উচ্চতা কত দেওয়া আছে, 20। তাহলে 2 দ্বারা যদি 50কে কাটি, বিশ মিটার। 25×2 = 50, 25 দ্বারা যদি 25। 20কে গুণ করি, পঁচিশ দুগুণ পঞ্চগড়। তাহলে 500। বলেন তো 500 বর্গ মিটার কিনা? জি এখানে স্যার, যেহেতু ক্ষেত্রফল। মিটার আছে, এখানে যেহেতু মিটার আছে, মিটার মিটার বর্গ মিটার, তাহলে 500 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে খরচ কয় টাকা? 1.5 টাকা। এক তাহলে টাকা পঞ্চাশ 500 পয়সা বর্গ মিটারে খরচ কত? 500 গুণন 1 টাকা 50 পয়সা। 500 আর হচ্ছে তাহলে 250। সঠিক উত্তর কত হচ্ছে, 700 কত? 750। হ্যাঁ 750। এই সাতশো এত পঞ্চাশ টাকা। কি বোঝা যাচ্ছে না এই অঙ্কগুলো? সহজ কিন্তু, যথেষ্ট সহজ। এগুলোই আসে পরীক্ষায়, এটা তো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। আমরা যখন সাজেশন তৈরি করি কোনো গণিতের, তখন এই ধাঁচের অবশ্যই একটা অঙ্ক অন্তত ওই সাজেশনে রাখা হয়, যে এ, এই ধাঁচের একটা যদি আসে তাহলে আসতে পারে। সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, তারপরে কি যেন চতুর্ভুজ হতে পারে, সেটা ত্রিভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঘাস তো নানান জায়গায় লাগানো লাগানো যায়। আচ্ছা, এবার পরেরটা আসি আমরা এক এক করে। এটা জ্যামিতি সংক্রান্ত, এটা খুবই কম আসছে। যাই হোক, এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে যদি না বোঝেন আমি আছি। আচ্ছা এটাও পারবেন, 16 নম্বর পারবেন, সমকোণী ত্রিভুজ, এগুলোই বারবার আসে আসলে, এগুলোই। স্যার এই অধ্যায়ের কতগুলো কম করছে? এগুলো ধরেন 50-60টা অঙ্ক করলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না, এগুলো পারবেন। আচ্ছা দেখেন এই অঙ্কটা, হ্যাঁ আমি স্যার এই শীট স্যার এই শীট গুলো ব্যবহার করলে কি সব ধরনের চাকরির জন্য হ্যাঁ হবে হ্যাঁ স্যার? সবগুলো, মানে এমসিকিউ টাইপের যত পরীক্ষা আছে সবগুলোর জন্যই হবে, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস যা আছে, খাদ্য অধিদপ্তর যত আছে, এগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে না, এগুলোর বাইরে আসলে প্রশ্ন হয় না, যদি তৈরি করে দেয় দেখবেন যে এর মধ্যেই পড়ে গেছে। আচ্ছা, স্যার তো আর দেখেন একটা আমরা কথা স্যার। এইটাতে আসি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য কত আছে? একটা 6 আর একটা 7। 6 সেন্টিমিটার। বলছে তৃতীয় বাহু কত হতে পারে না। আচ্ছা একটা উপপাদ্য আপনারা পড়ছেন না, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় সব সময়। মনে নাই স্যার। মনে নাই? আচ্ছা জি স্যার। আমি আপনাদের একটু মনে করানোর চেষ্টা করি। এই হচ্ছে, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমি বললাম এটা হলো, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। আচ্ছা বলেন সি। দেখি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আচ্ছা বলেন তো দেখি, এই এ আর বি যোগ করে যা হবে, সেটা কি এই সি এর চাইতে কম হওয়ার কোনো সুযোগ আছে? না। বড় না হবে। স্যার, বেশি হবে। তাহলে এ আর বি এর যোগফল কার চেয়ে বড় হবে সব সময়? সি এর চেয়ে বড় হবে। এবি তাই এর। না, বলেন তো, বড় হবে না সব সময়? জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আবার হ্যাঁ। আমি যদি বলি, বলেন তো এ আর সি এর যোগফল বি এর চেয়ে বড় হবে কিনা? জি বড় হবে। স্যার বুঝি বড় হবে। আচ্ছা আবার বড়। বলেন তো বি আর সি এর যোগফল এ এর চেয়ে বড় হবে কিনা? জি স্যার, বড় জি হবে। স্যার। সব সময়। তাহলে 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 বলেন তো এই ত্রিভুজটার যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় যে বাহুটা আছে, মানে যেটাকে আমরা যোগ ও, করছি, সেটা তৃতীয় বাহু, মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে 3 নম্বর বাহুটার চেয়ে বড় হবে কিনা বলেন তো? হবে। জি স্যার। অবশ্যই অবশ্যই। বড় হবে। তাহলে বলেন একটা যদি 6 হয়, একটা যদি 7 হয়, তাহলে 13। এই এই আর একটা কি সংখ্যাটা, হয়? তৃতীয় বাহুটা, অবশ্যই বলেন তো 7 আর 6 13 থেকে ছোট হবে কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। 13 থেকে কি জি স্যার, হবে? ছোট। ছোট ছোট হবে। হবে স্যার, ওটা তার মানে মানে, 13 হইতে মানে পারবে বড় না, হওয়ার 13 সুযোগ হইতে নেই। পারবে না, 13 বা তার চেয়ে, মানে 13-র চেয়ে ছোট হবে সব সময়। তাহলে একটা আছে 5 হইতে পারে, একটা আছে 8 এটাও হইতে পারে, একটা আছে 9 এটাও হইতে পারে। বলছে কোনটা হতে পারে না, তাহলে কোনটা হতে পারে না বলেন?
তেরো হইতে 13 পারবে হতে না। তেরো। তেরো হবে না কখনো। 13 হবে না, 14 হইলেও হবে না, 15 হইলেও হবে না। কিন্তু যদি 12 হয় তাহলে হবে, 11 হয় তাহলে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই জাস্ট এইভাবেই। আচ্ছা বলেন তো, সমকোণী ত্রিভুজের স্যার ক্ষেত্রে তাহলে আমরা যে শিখলাম একটা 3, একটা 4 আর একটা 5। আচ্ছা বলেন তো, এইটা তো অতিভুজ। বলেন তো এই দুইটা যোগ করলে হ্যাঁ, 4 আর 3 7, বলেন তো 5-এর চেয়ে বড় হচ্ছে কিনা? 25। বড়, জি। হ্যাঁ জি স্যার। অবশ্যই। মানে বর্গ আমি শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি হচ্ছে যে কোনো দুই বাহু যোগ করলে 3 নম্বর বাহুটার চেয়ে বড় হচ্ছে কিনা। আর একটা যদি আমি দেই, একটা 6, একটা 8 আর একটা 10, বলেন তো দেখি এটার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। জি আর একটা স্যার। যদি আমি জি দেই, স্যার। একটা 5, একটা 12 আর একটা 13, আচ্ছা বলেন তো দেখি তাহলে এই দুইটা যোগ করলে 13 অপেক্ষা বড় হচ্ছে কিনা? জি অবশ্যই স্যার। বড় হচ্ছে। সবসময় বড় হচ্ছে। তার মানে আমরা বলতে পারি, এই যে দেখেন এটা একটা উপপাদ্য, হ্যাঁ, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা এখানে কি হবে? বৃহত্তর। দেখেন তো বৃহত্তর। বুঝছেন কিনা এবারে? জি স্যার। ঠিক আছে, এটা একটা উপপাদ্য, অবশ্যই এটা একটা উপপাদ্য। আমি কি রেকর্ডিং অন করে দিছি? ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি ঠিক স্যার, আছে, এখন হচ্ছে স্যার। রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এটাও পারবো, এটা দেখি, এটাও পারবো আশা করা যায়। এটা জ্যামিতি টাইপের, এটা শিখবো মানে খুব খুব মানে রিটেন পরীক্ষায় এই ধাঁচটা আবার আসে। যদি শেখাইতে পারি তাহলে শেখাবো, হ্যাঁ। খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, না বুঝলে আমাকে বলবেন তখন। এবার উল্টো দিক থেকে আসতে পারে। উল্টো দিক থেকে কিভাবে আসবে দেখেন, সেটা হলো এভাবে আসতে পারে। সরি, দেখেন তো এই যে অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটার দৈর্ঘ্য দেওয়া আছে 12, তাহলে অপরটা কত? আচ্ছা বলেন দেখি তাহলে 5 এইরকম 12 যদি 13। হয়, একটা 12, তাহলে ধরলাম এইটা 12, এইটা দেওয়া নাই, হুম। এটাও দেওয়া নাই, কিন্তু ক্ষেত্রফল কত দেওয়া আছে? 144 বর্গ ফুট। 144 দেওয়া আছে, ক্ষেত্রফল বলা আছে 144। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন 5 12 উচ্চতা। 13। উচ্চতা তাহলে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে এখানে? 144। তাহলে হাফ গুণন 44। ভূমি আমরা কত পাইলাম? একটার দৈর্ঘ্য 6। 12। 12। তাহলে উচ্চতা বের করতে হবে, অপরটি কত মানে অপরটা উচ্চতা, কারণ অতিভুজের মান তো আর সূত্রে হ্যাঁ, হ্যাঁ। বসে না। তাহলে 2 6 2 12, তাহলে বা 144 6। ইকুয়াল 6 গুণন উচ্চতা। আচ্ছা বলেন তো 6 এদিকে আসলে 144/6 হবে না? অবশ্যই হবে। 6 6 2 2 12 12, 4 4 24 24। থাকলো 2 24। 24, 4 6 24, তাহলে উত্তর কত? 24। 24। 24 না 26? 24 24 তাই না? স্যার। 6 তো ভাগ করছি হ্যাঁ 24 এ। 6 জি দ্বারা স্যার। ভাগ করছি, 4 6 24, তাহলে 4 24। লিখতে হবে, তাই না? তাহলে 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলেন তো, একটু একটু উল্টো দিকে আসছে না অঙ্কটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে ক্ষেত্রফল দেওয়া আছে, এবারে সন্নিহিত বলে নাই কিন্তু সরাসরি যে ভূমি 12 আছে। ভূমি না বলে আবার ওরা একটু মানে এগুলো তো জায়গায় কি কি বলা যায় জানেন? যারা প্রশ্ন করে তারা কিন্তু একটু ক্রিমিনাল টাইপের লোক।